আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা আমাদের আজকের এই সাজেশনমূলক ক্লাসের আলোচনা শুরু করে দেব। ঠিক আছে, যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। হ্যাঁ, আমি আমার এখান থেকে চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সাউন্ড সিস্টেম ওকেই। তো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন জাস্ট। হ্যাঁ, যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আর লাইভটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, পরবর্তীতে আপনাদের জন্য এটা ব্যাপক কাজে আসবে। ওকে, আচ্ছা ধন্যবাদ। তো অনেকে যুক্ত হয়ে গেছেন, অনেকে কমেন্ট করছেন। সাজাদুর রহমান ভাই, সাজাদুল ইসলাম ভাই, আলমগীর ভাই, রেশমি কবির, স্বপ্নামণি সহ যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা ইসলাম, লতিফুর রহমান, ওকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লাইভটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, আপনাদের জন্য ব্যাপক কাজে আসবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটু বলে নেই, তো আপনারা জানেন যে এই মুহূর্তে যে বইটা ছবি দেখতে পাচ্ছেন আমাদের এমপিবিএনের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বইটা, এটা অনেকেই আসলে বারবার চাইতেছিলেন যে ভাইয়া বইটা আসছে কিনা বাজারে। হ্যাঁ, তো তাদের জন্য আমরা এই বইয়ের সাজেশনমূলক কিছু ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছি আর কি। তো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আশা করি পুরো ক্লাসটা দেখলে আপনাদের প্রাইমারি এবং এনটিআরসি এর সামনে যে আপকামিং এক্সাম হবে এই এক্সামের ইনশাআল্লাহ সিংহভাগ কোশ্চেনে এই টপিকগুলো থেকে কমন পেয়ে যাবেন। হ্যাঁ, সরাসরি কমন না পেলেও রুল আপনার কমন পড়ে যাবে। ওকে, তো যারা আপনারা এই যে বইটা সংগ্রহ করতে চান, সংগ্রহ করতে ইচ্ছুক, আপনি আপনার পার্শ্ববর্তী লাইব্রেরিগুলোতে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। একান্তই যদি আপনি আপনার পার্শ্ববর্তী লাইব্রেরিতে বইটা না পান, সেক্ষেত্রে আপনারা যে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা, এই নাম্বারে জাস্ট নক দিলেই ইনশাল্লাহ আপনারা বইটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা আমাদের আজকের এই প্রাইমারির বই থেকে সাজেশনমূলক ক্লাসের প্রথম প্রশ্নে চলে যাই। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই প্রশ্নগুলো হুবহু অথবা কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের এক্সামে চলে আসতে পারে। তো অনেকে চিন্তা করতে পারেন যে ভাইয়া আমি তো আসলে মানে প্রাইমারি এক্সাম দিব না, আমি তো বিসিএস দিব, আমার কি কাজে লাগবে? হ্যাঁ, ডেফিনেটলি কাজে লাগবে। এটা প্রাইমারি বলেন, এনটিআরসিএ বলেন, বিসিএস বলেন, ইভেন যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন যে কোনো ইউনিভার্সিটি, তাদের জন্য ক্লাসগুলো অত্যন্ত কার্যকর বলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজে আসবে। হ্যাঁ, তো ঠিক আছে, তো আমরা প্রথমেই শুরু করে দিচ্ছি। আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছি, আই ওয়াটার দ্য প্ল্যান্টস। এইখানে দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড, এই যে দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022-এ আসছে। এখানে কি বলছে? আই ওয়াটার দ্য প্ল্যান্ট। তো আমরা নর্মালি জানি সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্ট, এরপরে বসে ভার্ব। এই যে ওয়াটার শব্দটা দেখবেন এটা নাউনও হয় আবার এটা ভার্বও হয়। হ্যাঁ, ইভেন কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভও হতে পারে। কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্র বিশেষে এটা অ্যাডজেক্টিভও হতে পারে। তো ওয়াটার শব্দটা যখন নাউন হয় এর মানে হলো পানি, কিন্তু যখন এটা ভার্ব হয়ে যায় তখন হলো পানি দেয়া। পানি দেয়া। এই যে আপনি যখন বলছেন আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি গাছগুলোতে পানি দেই, খেয়াল করছেন? আচ্ছা, আমি গাছগুলোতে পানি দেই, তাহলে এটা একটা কি? এটা ডেফিনেটলি একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারেন ভাইয়া অ্যাডজেক্টিভ আবার কিভাবে হয়, একটু দেখেন তো। যেমন আপনি যদি বলেন দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য ওয়াটার পট, এই পানির পাত্রে কোনো পানি নাই। তো দেখেন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, মেনে আসছি, তাই না? আমরা কি জানি? আমরা জানি যে ডিটারমিনার এবং নাউন এই দুটোর মাঝখানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দা শব্দটা একটা ডিটারমিনার, ফট
এটা একটা নাউন, সো আনডাউটেডলি এইখানে ওয়াটার শব্দটা অ্যাডজেক্টিভ। এখন বলতে পারেন ভাই এটা কেন অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি যে নাউন সম্পর্কে তথ্য দিলেই তো সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। দেখেন আপনি যদি প্রশ্ন করেন যে ফট পাত্র, কেমন পাত্র, কোন ধরনের পাত্র, এই যে পানির পাত্র, খেয়াল করছেন তো? তো নাউন ছিল, সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে সাধারণত নাউন অ্যাডজেক্টিভ বা নমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। আই হোপ এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন আপনারা। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? দ্য ওয়ার্ড ওয়াটার ক্যান বি আ নাউন, ভার্ব, ইভেন অ্যান অ্যাডজেক্টিভ। তো আমরা ছোটবেলা থেকে অনেকেই এটাকে নাউন হিসেবে পড়ে আসছি। আপনি আজকে এটাকে ভার্ব হিসেবে দেখলেন, সাইড বাই সাইড এটা যেটা অ্যাডজেক্টিভ হতে পারে, আপনি অলরেডি এটাও বুঝতে পারছেন। তো যেমনটা বলছিলাম, দেখেন আপনি আপকামিং বিসিএস বলেন, প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, অ্যান্ড ইভেন যে কোনো এনএসআই বলেন, ব্যাংক জব বলেন, যে কোনো পরীক্ষায় আপনার এই যে প্রশ্নগুলো ব্যাপক হারে কাজে আসবে। সো এই জন্যই বলেছিলাম যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, কাইন্ডলি হ্যাঁ লাইভটা একটু টাইমলাইনে রেখে দেন, শেয়ার করেন, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আসেন 2 নম্বরে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে গিয়ে এই যে ফ্রিকোয়েন্সি, এই ওয়ার্ডটা আসলে কি, তাই না? এই ওয়ার্ডটা আসলে কি? আচ্ছা, ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস, রেশমি কবির, থ্যাংক ইউ। দেখেন আমরা এইভাবে বলতে পারি, সাফিক্স দেখে, সাফিক্স দেখে নাউন চে উ, তা বাবা চে উ মানে কি? এই চে উ মানে হইলো চেনার উপায়, ঠিক আছে? আপনি কিছু সাফিক্স দেখে নাউন চিনতে পারবেন। হ্যাঁ, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে না, হ্যাঁ, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সব সময় মিলবে এরকম না, বাট মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা আসলে মিলে যায়। তো দেখেন সাধারণত আপনি যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যান্স পান, যেমন সিগনিফিক্যান্স, যেমন ইম্পর্টেন্স, শব্দগুলো নাউন হয়ে যায়। আপনার যদি কোনো ওয়ার্ডের শেষে এন্স পান, যেমন ইন্ডিপেন্ডেন্স, কম্পিটেন্স, নেগলিজেন্স, ইমার্জেন্স, যদি সি ওয়াই পান, যেমন কম্পিটেন্সি, নেগলিজেন্সি, ইমার্জেন্সি, ইন দ্য সিমিলার ওয়ে ফ্রিকুয়েন্সি, এই যে দেখেন তো বাবা আসছে কিনা? সো এইটা নিঃসন্দেহে একটা নাউন। এরকম আরো বেশ কিছু বিষয় আছে, বেশ কিছু বিষয় আছে, লাইক ডম। এখন অনেকে চিন্তা করে ডম থাকলেই কি নাউন হবে? নো, ডম থাকলেই নাউন হবে একদম ধরে বেঁধে বলা যাচ্ছে না, তবে মোস্ট অফ দ্য টাইম এটা হয়। যেমন ফ্রিডম, বোরডম, কিংডম। আবার আপনি যখন বলবেন সেলডম, এখানেও তো ডম আছে, তো বাবা এটা তো আবার হয়ে গেছে কি জানেন? অ্যাডভার্ব। তাই সবসময় এটা মেলবে না, হ্যাঁ, এটা মেলানো যাবে না সবসময়। যদি কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকে, যেমন টিচার, মেকার, প্লেয়ার, বাট আপনি যখন বলবেন স্মলার, আপনি যখন বলবেন টলার, এগুলোর সাথেও তো ইয়ার আছে, এরা আবার কি? অ্যাডজেক্টিভ। সো যেটা বলেছিলাম 100% মিলে যাবে এই কথা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আবার যদি ডাবল ই থাকে, যেমন এক্সামিনি, ওকে, আচ্ছা, ফেই, এরকম আপনি বলতে পারেন হুড, এরপর আপনি বলতে পারেন শিপ, আপনি বলতে পারেন লজি, এরকম আপনি বলতে পারবেন মেন্ট, হ্যাঁ, আপনি বলতে পারেন ইস্ট, বায়োলজিস্ট, কেমিস্ট, ফিজিসিস্ট, আবার আপনি বলতে পারেন ইজম, হ্যাঁ, এরকম অনেক লেখা যায়, আমি সব লিখি নাই। দেখেন তো হয় না? হ্যাঁ, হয়ে যায়। তারপরে দেখেন আপনি পেতে পারেন টি ওয়াই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি এক্সামে এই যে সি ওয়াই, টি ওয়াই, এগুলো অনেক এক্সামে আসছে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে, যেমন পপুলারিটি, রেগুলারিটি, সিমিলারিটি, ইত্যাদি ইত্যাদি। এরপর আছে নেস, আরো অনেক আছে, আমি সব লিখলাম না, আমি এখানে লিখে দিলাম ইত্যাদি। হ্যাঁ, যেমন আছে টিএইচ, হেলথ, ওয়েলথ, লেন্থ, ডেথ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আসেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করে নাই। হি হ্যাজ ডান নো রং, এখানে বলা হচ্ছে রং ওয়ার্ডটা কি। তার আগে আপনাকে জানতে হবে আসলে নো ওয়ার্ডটা কি। নো ওয়ার্ডটা হলো একটা ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে নাউন হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া ডিটারমিনার কি? দেখেন ডিটারমিনার নিয়ে আমরা আপনাদের সাথে বেশ কিছু ক্লাসে কথা বলেছিলাম, আই হোপ আপনারা জানেন, জানলে ভালো, না জানলে কোনো সমস্যা নাই, আমি এখানে জাস্ট হালকা করে বলে দিচ্ছি। এটা নিয়ে আমাদের আসলে হিউজ পরিমাণ তথ্য দেওয়া হয়ে গেছে। ভবপ্রীতা আর্যা, ফারমান সোনু, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন তো
আমরা বলেছিলাম দুনিয়ার যত সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম দুনিয়ার যত সংখ্যা আছে, সে ভগ্নাংশ হোক, পূর্ণ সংখ্যা হোক, বাস্তব সংখ্যা হোক, জটিল সংখ্যা হোক, সংখ্যা বলেন, পরিমাণ বলেন, আর্টিকেলস বলেন, পজেসিভ কেস বলেন, ডেমনস্ট্রেটিভ বলেন, ডিস্ট্রিবিউটিভ বলেন, হ্যাঁ এগুলোকে বলা হয় ডিটারমিনার। এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো পজিটিভ তো আপনারা সবাই চিনেন, এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দিজ, দ্যাট, দোজ। ছোটখাটো একটা ক্লাসও হয়ে যাচ্ছে মনে করেন, সাথে সাথে আপনার সাজেশনমূলক ক্লাস আর কি বলতে পারেন, হ্যাঁ। এবং আপনাদেরকে বলে রাখি আগামী 7 তারিখে আপনাদের সাথে ট্রান্সলেশন নিয়ে একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সুপার ডুপার একটা ক্লাস পাবেন, ট্রান্সলেশনের বেসিক প্লাস অ্যাডভান্স। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ আমরা পড়ে আসছি, ইচ, এভরি, আইদার, অনেকে ইদার বলে, হ্যাঁ, আইদার অ্যান্ড নাইদার। সো সংখ্যা পরিমাণ এগুলো আই হোপ আমার বলা লাগছে না, তারপরেও যদি বলতে বলেন তাহলে আমি বলবো ঠিক আছে, এত করে বলছেন তো আসেন আমরা একটু বলে দিই। সংখ্যার মধ্যে আপনি বলতে পারেন সাম, অল, নো, আ লট অফ, আ লট অফ, এরপরে বলতে পারেন ফিউ, এরপরে আপনি বলতে পারেন ম্যানি, এরপরে 1 2 3 4 5, যত খুশি বলতে পারেন আর কি। পরিমাণের মধ্যে দেখেন এইখানেও আসতেছে সাম, অল, নো, a lot of, less, little, much ইত্যাদি, তাই না? তো দেখেন এখানে একটু ছোট করে বলি, এই যে দেখেন সাম, অল, নো এবং a lot of, সাম, অল, নো, a lot of, এগুলো সংখ্যা হয়, পরিমাণ হয়। এগুলো যদি কাউন্টেবল নাউনের সামনে থাকে তাহলে সংখ্যা, আর যদি আনকাউন্টেবলের সামনে থাকে তাহলে হয় পরিমাণ। সো এগুলোই হচ্ছে কি ডিটারমিনার। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যখনই দেখবেন ডিটারমিনারের পরে সিঙ্গেল ওয়ার্ড আপনি বুঝে ফেলবেন এটা একটা নাউন। সো এই যে দেখেন নৌ শব্দটা পাচ্ছেন, এরপরে আমরা কি পেয়ে গেলাম? নাউন পেয়ে গেলাম। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, এবার আসেন দ্য ওয়ার্ড গ্র্যাভিটি। এই যে গ্র্যাভিটি, টিওয়াই পাইছেন কিনা? পেয়ে গেছেন। তা টিওয়াই থাকলে কি হয়? জাস্ট আমরা একটু আগে দেখে আসছি, একটু আগে নাউন চেনার উপায়। যদি টিওয়াই থাকে, দেখেন তো আপনি বলতে পারেন অ্যাক্টিভিটি, পপুলারিটি, রেগুলারিটি, সিমিলারিটি, ওকে, গ্র্যাভিটি। সো আমরা বুঝতে পারতেছি কিন্তু এখানে যেহেতু গ্র্যাভিটি দেখতে পাচ্ছেন, সো টি ওয়াই থাকলে নিঃসন্দেহে আপনি বলবেন ভাইয়া এটা একটা নাউন। কেমন? কি খুব কঠিন মনে হইতেছে? এগুলো আপনারা ইজিলি পারবেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এই তো গুড, চমৎকার হইতেছে। আচ্ছা এবার আসেন, এটা একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন বলতে পারেন যে দ্য ওয়ার্ড এভরিথিং, এভরিথিংটা কি? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কি এটা, তাই না? আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা আপনাদের মনে আছে কিনা আমরা একটা ফাঁকিবাজি টেকনিকে বলেছিলাম দুনিয়ার যত বডি আছে, আমরা বলছিলাম দুনিয়ার যত বডি আছে দুইটা বডি ছাড়া, কি কি? একটা স্টিল বডি আর একটা ডেড বডি। হ্যাঁ, তো আমরা বডি বলে এটা উচ্চারণ হচ্ছে আসলে বাড়ি। হ্যাঁ, এই যে দেখেন দুনিয়ার যত বাড়ি আছে, সামবাডি, এনিবডি, নোবডি, এভরিবডি, দুনিয়ার যত ওয়ান আছে, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, দুনিয়ার যত থিং আছে, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। দ্যাট মিনস আপনি জায়গাতে কি পাইতেছেন? আপনি পাচ্ছেন সামবাডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। তার মানে যত বাড়ি, যত ওয়ান, যত থিং আছে, আমরা বলেছিলাম এগুলো সব হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এদেরকেই বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। মানে এটা হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন। যেমন আপনি বললেন সামবডি উইল হেল্প মি, কেউ একজন আমাকে সাহায্য করবে। তা এই কেউ একজন মানে কে? আমরা তো জানি না, অনির্দিষ্ট, কারণ নামও বলি নাই। সো এটা একটা প্রোনাউন, অনির্দিষ্ট বা ইনডেফিনিট প্রোনাউন। সো এই যে দেখেন যত থিং আছে, থিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, যত বাড়ি আছে, সামবাডি, এনিবডি, যত যত ওয়ান আছে, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সবগুলোকে আপনি নিঃসন্দেহে বলবেন ভাইয়া তোমরা প্রোনাউন। ঠিক আছে? এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের কোশ্চেন এটা একটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন, তো যেটা বলছিলাম আর কি, আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিবেন, আল্লাহর রহমতে ভালো প্রিপারেশন নিয়েছেন, খুব ভালো একটা অবস্থায় আছেন,
তারা তো আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছেন। যারা চাচ্ছেন যে অল্প সময়ে আমি জাস্ট একটা চৌম্বক অংশের প্রিপারেশন নিব, তা আপনারা আমাদের এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগে সাজেশনস এবং প্রশ্ন ব্যাংক সাথে সাথে মডেল টেস্টও পেয়ে যাবেন, এখানে ব্যাখ্যামূলকভাবে দেয়া আছে। তো যারা ইচ্ছুক আপনারা এমপিবিএনের এই বইটা কালেক্ট করতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকেই আপনি সিংহভাগ কোয়েশ্চেন কমন পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা এরকমই বলে। তো আপনার নিকটস্থ লাইব্রেরিতে এটা পাবেন, যদি না পান আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করলে বইটা নিতে পারবেন। এবার চলে আসি আমরা সেকেন্ড আর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন কি আছে বাবা? শন আছে। তো আমরা একটু আগে জানি আসছি না, শন থাকুক, খেয়াল করেন। নাউন কখন হবে? নাউন কখন হবে? সেটা SION শন থাকুক, TION শন থাকুক, ANCE থাকুক, EE থাকুক, ISM থাকুক, TY থাকুক, ANCE থাকুক, হ্যাঁ, আর লজি থাকুক। আর অনেক কিছু লেখা যায়, আমি জাস্ট এই কয়েকটা লিখলাম। এগুলোকে আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলে দিতে পারেন। কি বলবেন? নাউন বলবেন। সো রিপ্রোডাকশন এটা একটা নাউন। আচ্ছা, হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই। হি ওয়াজ আ বেটার ওয়ার্কার দেন আই। এইটা বলতে হবে। এই শব্দটা এখানে কি? আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি, দেখি আপনারা বলেন। আপনারা বলেন দেখি, এই যে 7 নং প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা কি হওয়া উচিত? গৌতম মোদি দাদা ধন্যবাদ, আহসান মামুন ভাই, ইশরাত জাহান, মনি বেগম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংকস জিলিয়ান ডিয়ার। এই তো মারাত্মক করতেছেন আপনারা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো রুনা ইয়াসমিন, আয়েশা। আচ্ছা, একদম একদম ইজি জিনিস একটা ছিল। তো দেখেন, আপনাদের হয়তো জানা আছে, আমরা যখন ভার্বের সাথে আর যোগ করি সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে? তবে এটাকে নাউন না বলে বলা হয় নাউন এজেন্ট। নাউন এজেন্ট, নাউন এজেন্ট মানে হলো ভার্ব সম্পন্নকারী নাউন। নাউন এজেন্ট মানে হলো ভার্ব সম্পন্নকারী নাউন। তাহলে খেয়াল করেন, এগুলোকে বলা হয় ভার্ব সম্পন্নকারী নাউন। যেমন আপনি বলতে পারেন টিচ, এই যে শব্দটা হলো একটা ভার্ব, সাথে ইয়ার যোগ করছেন, টিচার, কি হয়ে গেছে? নাউন। লার্ন, সাথে ইয়ার যোগ করছেন, কি হয়ে গেছে? নাউন। এবার ওয়ার্ক, সিমিলারলি দেখেন, ওয়ার্ক, ইয়ার যোগ করছেন, হয়ে গেছে নাউন। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে ওয়ার্কের শব্দটা একটা নাউন। আপনাদের আমাদের সবার জানা আছে, আমাদের এগুলো জানা আছে, মানা আছে, উদাহরণ টানা আছে, সব পারি আমরা। আমরা কি জানি, যখনই আমরা দেখব ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড, সেটা নাউন হবে। কিন্তু ডিটারমিনার আর নাউনের মাঝখানে যদি একটা গ্যাপ থাকে, এই গ্যাপে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বসবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। তো মাশাআল্লাহ, অনেকে যে উত্তরটা লিখে ফেলছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কার শব্দটা একটা নাউন। তাহলে আসেন আমরা শুরু করি। আবার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ম্যান ক্যানট লিভ অ্যালোন। আচ্ছা, অনেকে এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, খেয়াল করছেন কিনা জানি না। এই যে ক্যান নট, অনেকে চিন্তা করে কি যে ভাইয়া এটা রেখে আমরা এইভাবে লিখতে পারবো? বলেন তো, লেখা যাবে কিনা? এই ক্যান নট কিভাবে লেখা যায়? কমেন্ট করেন। না, যায় না। আপনি এইটা কখনোই লিখতে পারবেন না। আপনাকে হয় এভাবে লিখতে হবে, আর না হলে খান্ট এইভাবে লিখতে হবে। এই দুটো হচ্ছে কারেক্ট। ক্যান নটকে আলাদা করে লেখা যায় না, ঠিক আছে? হ্যাঁ, একটা ক্ষেত্রে যায়, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো যদি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারবেন, আদারওয়াইজ লেখা যাবে না। আচ্ছা, চলে আসি আমরা। তাহলে দেখেন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা 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 কিভাবে বাস করতে পারে না। তো দেখেন, এইখানে বলছে যে ভাইয়া অ্যালোন ওয়ার্ডটা কি হইতে পারে। আসেন তো আমরা একটু দেখে নেই। তো আমাদের জানা আছে, আমরা ভার্বকে যখন প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করি? আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি কখন, আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি কোথায়, আমরা এই ভার্বটাকে প্রশ্ন করতে পারি কিভাবে, আপনি এই ভার্বটাকে প্রশ্ন করতে পারেন কেন, এইটারই প্রশ্ন করতে পারেন কতবার, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, ব্লা ব্লা, অনেক প্রশ্ন করা যেতে পারে। এই যে ভার্বকে আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরে যা পাবেন সেটা যদি একটা ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব হবে, আর যদি সেটা একাধিক ওয়ার্ড হয় অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। ওকে, একটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব হয়, একাধিক হলে অ্যাডভার্ব ফ্রেজ হয়। তো দেখেন, ম্যান ক্যান নট লিভ, মানুষ বাস করতে পারে না, এটা হলো একটা ভার্ব।
আপনি প্রশ্ন করেন তো কিভাবে বাস করতে পারে না, উত্তর আসছে একাকী, একাকী ভাবে বা একা একা বাস করতে পারে না। সো এটা নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব। এই যে হয়ে গেছে আমাদের অ্যাডভার্ব, ডান। এবার আসেন, হি কুড নট উইন বাট লার্নড আ লট। হি কুডন্ট উইন, 9 নং প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, এটা 44তম বিসিএস এর প্রশ্ন। দেখেন, হি কুডন্ট উইন, সে জিততে পারে নাই, বাট লার্নড আ লট। এই যে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম মাঝে মাঝে বলে কিন্তু দেখবেন যে হ্যাঁ, যে আমরা হেরে গেছি তো কি হয়েছে, এই হার থেকে আমরা কঠিন শিক্ষা নিয়েছি, এমন শিক্ষা নিয়েছি যে ইনশাল্লাহ পরবর্তী 4-5টা ম্যাচ হারলেও তারপরে একটা ম্যাচ আমরা জিতে যাবো, তাই না? তো যেটা বলছিলাম আমরা আর কি, এই যে হি কুড নট উইন, সে জিততে পারে নাই, বাট লার্নড আ লট, এইখানে আপনাকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু হি একটা উজ্জ আছে। তাহলে হি কুড নট উইন, হি লার্নড আ লট, এই যে দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করছে কে? বাট। তাহলে আলাদা দুটো সেন্টেন্স, আলাদা দুটো ক্লজ, আলাদা দুটো ওয়ার্ড, আলাদা দুটো নাউন, আলাদা দুটো অ্যাডজেক্টিভ ইত্যাদিকে যুক্ত করার কাজ হলো মূলত একটা কনজাংশনের। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10। এটাও 44তম বিসিএস এর প্রশ্ন। সেটা হলো এই যে দ্য ওয়ার্ড ভাইটাল, এই ভাইটাল ওয়ার্ডটা আসলে কি? আচ্ছা, ভাইটাল ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে কেন অ্যাডজেক্টিভ? দেখেন, আপনি মাথায় রাখবেন, আমরা অনেক সময় এই বোকামিটা করে ফেলি আর কি। আপনাকে মাথায় রাখতে হবে যে ধরেন আপনি একটা নাউন আপনি একটা ওয়ার্ড পেয়ে গেছেন, আপনি দেখবেন সেই ওয়ার্ডটাকে নাউনের সামনে লেখা যায় কিনা। যদি তাকে নাউনের সামনে প্লেস করা যায় তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে ভাইটাল মানে কি? ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আপনি বলতে পারেন ইম্পর্টেন্ট নিউজ, ভাইটাল নিউজ। হ্যাঁ, ভাইরাল না কিন্তু ভাইটাল। এছাড়া চেনার একটা টিপ বা টেকনিক বলতে পারেন, সেটা হলো সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেউ। বাবা, এই চেউ মানে কিন্তু চাইনিজ ভাষা না, বাংলা ভাষা। চেউ মানে চেনার উপায়। এখানেও মনে রাখতে হবে আপনাকে, সব ক্ষেত্রে মিলে না, সব ক্ষেত্রে মিলে না। এটা যদি আপনি 100% মিলাতে যান তাহলে বাবা মিলবে না, মিলানোর চেয়ে গুলানোর বিষয়টা বেশি হয়ে যাবে আর কি। তাহলে আসেন আমরা একটু এই জায়গাটাতে দেখি, কি কি থাকতে পারে। যদি কোনো ওয়ার্ডের সাথে এল থাকে, যেমন অ্যাকচুয়াল, মিউচুয়াল, ফাইনাল, রিচুয়াল, ন্যাচারাল, তবে একটু ঝামেলা এইখানেও আছে। ঝামেলাটা কি দেখেন, আমি এই পাশে লিখে দিই। আপনি যদি আবার এরকম দেখেন যে একটা ভার্ব, আপনি দেখতে পাচ্ছেন যে ধরেন একটা ভার্ব, এই ভার্বের সাথে যদি আবার এল যোগ হয় তখন সেটা হয়ে যায় নাউন। কি এক অদ্ভুত ঘটনা, তাই না? ভার্বের সাথে এল যোগ হয় নাকি? হয়তো দেখেন, এই যে আপনি পড়ে আসছেন রিমুভ, সাথে যোগ করেন এল, শেষের ইটা উঠে গিয়ে কি হচ্ছে? রিমুভাল। এরপরে দেখেন অ্যাপ্রুভ, সাথে যোগ করে দেন এল, কি হয়ে যাচ্ছে? অ্যাপ্রুভাল। এই যে দেখেন, এগুলো কিন্তু নিঃসন্দেহে আবার নাউন, এগুলো হয়ে যাচ্ছে নাউন। সো এল থাকলেই অতি আবেগে উৎসাহিত হয়ে খুশির ঠেলায় ভাল লাগে, তাই আপনি বলে দিবেন যে এটা হয়ে গেছে, মনে করেন সবসময় অ্যাডজেক্টিভ, তা কিন্তু হবে না। তো এই যে দেখেন ভাইটাল ওয়ার্ডটা আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব থেকে আসে নাই। আবার বলেন না যে ভাইট ছিল বা ভিট ছিল সাথে এল যোগ করছে, না, তা কিন্তু না। এরকম আরো আছে, যেমন যদি পান ANT, যেমন ইম্পর্টেন্ট, যদি পান ENT, যদি পান বল, যেমন আনএবল, রিমার্কেবল, রেসপন্সিবল, যদি পান OUS, ভ্যারিয়াস, রিলিজিয়াস, ফেমাস। হ্যাঁ, যদি পান লেস দিয়ে সব লেস হবে, শুধু মুখলেস হবে না, ঠিক আছে? মুখলেস শব্দটা হলো গিয়ে বাবা নাউন। মুখলেস চাচার নাম, মামার নাম, এলাকার মামার নাম, কাকার নাম হইতে পারে, তাই না? তাহলে মুখলেস ছাড়া যত লেস আছে সব হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এরপরে বলতে পারেন THY, হেলথ, আমরা অনেকে হেলদি বলি, উচ্চারণ হচ্ছে হেলথি, লেন্থি, ওয়েলথি। যদি লার থাকে রেগুলার, সিমিলার, পপুলার। যদি টিভ থাকে অ্যাক্টিভ, ওকে। যদি সিপ থাকে এক্সক্লুসিভ, ম্যাসিভ। এছাড়াও মাথায় রাখেন ভার্বের যে 3 নাম্বার ফর্ম, এটা আবার কিন্তু সাফিক্স না। হ্যাঁ, এটা কিন্তু সাফিক্স না, ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে। এছাড়াও আপনি যখন ভার্বের সাথে আইএনজি যোগ করেন, এইটাও অ্যাডজেক্টিভের কাজ করে, তবে এই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য দাদা, কারণ সব আইএনজি যুক্ত ভার্ব আবার অ্যাডজেক্টিভের কাজ করে না। যাই হোক, এটা আমরা পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই।
এবার চলে আসেন কাম অন, কাম অন, ইটস টাইম টু গো হোম, এখন সময় বাড়ি যাওয়ার। তো এই যে দেখেন, একটু খেয়াল করেন, মাথা রাখবেন প্রেপোজিশন বসে কোথায়। আমি একটু এখানে লিখে দেই, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি প্রেপোজিশন কোথায় বসে। প্রেপোজিশন প্রেপোজিশনাল অবজেক্টের পূর্বে বসে। প্রেপোজিশনাল অবজেক্ট হতে পারে কি কি? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে, আর নাউন ফ্রেজ হতে পারে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবো আমরা প্রেপোজিশন বসে মূলত চারটা জিনিসের সামনে। কি কি সেটা? নাউন, প্রোনাউন, নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ। যদি যদি আপনি কোনো অ্যাডভার্ব পেয়ে যান, অ্যাডভার্বের সামনে কখনো প্রেপোজিশন বসবে না, এটাকে আমরা বলবো নো প্রেপোজিশন। তাহলে দেখেন অ্যাডভার্বের সামনে প্রেপোজিশন বসে না। এখানে আপনাকে আরেকটা তথ্য মাথায় রাখতে হবে, সেটা হলো হোম শব্দটা যখন নাউন হয় তখন এর বাংলা হয় সাধারণত বাড়ি অথবা বাসা, কিন্তু হোম শব্দটা যখন অ্যাডভার্ব হয় তখন এটা হয় বাড়িতে অথবা বাসায়। ওকে, এবার একটু খেয়াল করেন তো, আপনি যখন বললেন ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, এখন সময় যাওয়ার, ঠিক আছে, এটা একটা ভার্ব। এবার এই ভার্বটাকে প্রশ্ন করেন যে ভাইয়া যাওয়ার তো বুঝলাম, কোথায় যাওয়ার? উত্তর আসতেছে বাসায়। বাসা যাওয়ার, আমরা কিন্তু কখনো বলি না বাসা যাওয়া, কি বলি? বাসায় যাওয়া, তাই না? তাহলে দেখেন এটা একটা অ্যাডভার্ব। এখন এইটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে, অনেকে এই জায়গায় একটা ভুল ভাল করে। ঠিক আছে, সুচি, সুচি টুলটুল, অনেক সুন্দর সুচি আপনার নামটা, সুচি টুলটুল। আচ্ছা, সুচি টুলটুল বলতেছে ভাইয়া এই বইতে কি সব টপিক আছে নাকি শুধু হচ্ছে গিয়ে ম্যাথ আছে? আচ্ছা, আমি বলি দেখেন এই বইয়ে কি কি আছে। এই যে এই বইয়ে এই জিনিসগুলো আছে। কি কি আছে বাবা? বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। ঠিক আছে, দৈনন্দিন বিজ্ঞানটা কিন্তু নতুন করে যুক্ত হয়ে গেছে, আপনারা জানেন। সব আছে টুলটুল, ধন্যবাদ। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো। এইবার আসেন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাই আমি। আপনি যদি কখনো এরকম পান, আপনি এবার মার্ক করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রাই ইয়োর সেলফ, নিজে চেষ্টা করেন, দেখি পারেন কিনা। আই হোপ পারবেন, ইনশাল্লাহ, আই হোপ আপনি পারবেন। আপনি যদি বলেন হি লেফট হোম, দুই, হি লেফট মি home. So in these two sentences we found two homes. So it's your turn to identify whether these two home mean similar parts of speech or not. এই দুটো হোম কি আপনার কাছে এক মনে হয় নাকি আলাদা? দেখি কুইকলি আনসার করার চেষ্টা করুন তো। আচ্ছা, খুব চমৎকার দুটো কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে একটা এক্সামে আসছিল এরকম একটা প্রশ্ন, হি লেফট হোম, এখানে হোম কি? এটা কি অ্যাডভার্ব নাকি নাউন? আর দেখেন হি লেফট মি হোম, এইখানে হোমটা কি? এটা কি অ্যাডভার্ব নাকি নাউন? হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টু হোমস? হ্যাঁ, এই যে দুটো হোম দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের কাছে কি মনে হয়? কুইকলি আনসার করার চেষ্টা করেন। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, গিয়ে অনেকেই এই দুটো প্রশ্নে ভুল করে ফেলবে। হ্যাঁ, কারণ অনেকের ধারণা হচ্ছে হোম থাকলেই মনে হয় সব সময় অ্যাডভার্ব হয়। আসুন তো আমরা একটু দেখি। ওয়াও, এই যে মেহেদি হাসান, আয়েশা ইসলাম, ফাতেমাতুজ দিনা, হুমায়রা খাতুন, নিলয় আহমেদ, অনেকে উত্তরটা লিখে ফেলছেন। আসেন তাহলে আমরা খুব বেশি দক্ষিণে না যাই, উত্তরে চলে আসি। তো বাবা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, দেখেন আপনারা জানেন যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা অবজেক্ট পাই। আর আমাদের জানা আছে অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। আর আমাদের আবার জানা আছে ভার্বকে আমরা যখন কোথায় দিয়ে কোয়েশ্চেন করি উত্তরে আমরা অ্যাডভার্ব পাই, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ওকে ডিয়ার, এবার একটু দেখেন তো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, জব এক্সামে ইদানিং এই ধরনের কোয়েশ্চেন হিউজ আসতেছে, এবং আমরা এই ধরনের কোয়েশ্চেন হিউজ কোয়েশ্চেন দেখে মিস ইউজ করে আমরা ফিউজ হয়ে যাইতেছি।
তাহলে এই যে দেখেন হি লেফট, সে ত্যাগ করলো। আপনি প্রশ্ন করেন তো, ত্যাগ করলো, তা ভাইয়া সে কি ত্যাগ করলো? উত্তর আসতেছে হি লেফট হোম। আমি কিন্তু ধরে নেন একজন গাড়িতে করে যাচ্ছে, আমি বললাম যে ভাই এই মুহূর্তে আমাদের সেই গাড়িটা দিনাজপুরে আছে, ঠিক আছে? আপনি এবার প্রশ্ন করেন তো ভাই, এরপর আমি বললাম যে ভাই সে তো নাই, সে তো, আমি পিছন পিছন ফলো করছি একটা গাড়ির আর কি। তো আমি একজন আমাকে বলছে যে ভাইয়া গাড়িটা কই, আমি বললাম এই মুহূর্তে এটা দিনাজপুরে আছে আর কি গাড়িটা। এবার আমাকে আবার ফোন দিচ্ছে একটু পরে যে ভাইয়া গাড়িটা কোথায়, আমি বললাম ভাই গাড়িটা এইমাত্র দিনাজপুর স্টেশন ত্যাগ করলো বা দিনাজপুর ত্যাগ করলো। তাহলে আমি কিন্তু বলতে পারতাম হি লেফট, সে ত্যাগ করলো, সে চলে গেল, ছেড়ে দিল, কি ছাড়লো? দিনাজপুর ছাড়লো। এখানে আমি দিনাজপুর বসা দিলে কিন্তু নাউন হয়ে যেত। সো এই শব্দটা একটা নাউন এবং এটা এখানে অবজেক্টের কাজ করছে, খেয়াল করে দেখেন। বাট এই বাক্যটা খেয়াল করেন তো, হি লেফট মি হোম, সে আমাকে বাসায় রেখে আসলো বা সে আমাকে বাসায় রাখলো বা বাসায় রেখে আসলো। সে আমাকে বাসায় রেখে আসলো, সে আমাকে বাসায় রেখে আসলো বা সে আমাকে বাসায় লিফট লিফট দিল আর কি, বাসায় রাখলো। হ্যাঁ, তো এই যে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে দেখেন হি লেফট, প্রশ্ন করেন, ভার্বটাকে যদি প্রশ্ন করেন যে ভাই কাকে রাখলো, উত্তর আসতেছে মি, আমাকে, অবজেক্ট হয়ে গেছে। এইবার আপনি যদি এটাকে প্রশ্ন করেন যে সে আমাকে রাখলো তো বুঝলাম, তা ভাই আমাকে যে রেখে আসলো তা কোথায় রেখে আসলো, কোথায় রেখে আসলো? তো আমরা জানি কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় মুরব্বী, মুরব্বী এটার কি বলবেন আপনি? এই যে এটা হয়ে গেছে একটা adverb of place. So there are two home, but the first home is noun, on the other hand second home, undoubtedly এটা একটা adverb। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এক ভাই জিজ্ঞেস করতেছে গণিত কি শূন্য থেকে শুরু হবে কিনা। এক ভাই জিজ্ঞেস করতেছে, ভাইয়ের নাম হলো গিয়ে শিবলি নোমান ভাই, জিজ্ঞেস করতেছে যে ভাই গণিত কি শুরু থেকে শুরু করবেন কিনা। আচ্ছা, পাহলবি ভাইয়ের A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথের কোর্স আসতেছে, অল জব ম্যাথ কোর্স। এটা 17 ডিসেম্বরে শুরু হচ্ছে। হ্যাঁ, 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আপনি এইখানে প্রিলি বলেন, রিটেন বলেন, A to Z সব ম্যাথ আপনার কাভার হয়ে যাবে। আপনারা এইখানে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম বলতে পারেন ম্যাথের জন্য, অদ্বিতীয় ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, আর আরেকটা বিষয় আপনাদেরকে আরেকটা তথ্য দেই, ইনশাল্লাহ জানুয়ারির 10 থেকে 15 জানুয়ারির মধ্যে, ধরুন 15 লিখে রাখলাম আমি, এই 15 জানুয়ারি 2026, 26 থেকে আপনাদের ইংরেজির একটা কোর্স আসছে, একদম A to Z কোর্স আসছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যারা ম্যাথের কোর্সটাতে যুক্ত হয়ে যেতে চাচ্ছেন কুইকলি যুক্ত হয়ে যান। আপনারা তো জানেনই যে পাহলবি ভাইয়ের ম্যাথ মানেই হচ্ছে ইনশাল্লাহ একটা কোর্স আপনি যদি মনোযোগ দিয়ে করেন, মনোযোগ সহকারে যদি কোর্সটা কমপ্লিট করতে পারেন, আপনি পড়াইতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু দুটো মারাত্মক উদাহরণ শিখে ফেললাম। একটা হচ্ছে এই যে হোম ওয়ার্ডটা কখন সে নাউন হবে, আর একটা হলো হোম ওয়ার্ডটা কখন সে অ্যাডভার্ব হবে। খেয়াল করছেন দুটোর জায়গাতেই লেফট শব্দটা ছিল, বাট তাদের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট হওয়ার কারণে সে একবার হচ্ছে নাউন, আরেকবার হচ্ছে অ্যাডভার্ব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, ওকে ডিয়ার। এইবার একটু আসি আমরা। তো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, দেখেন আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ড্যাশ ইউ অবে মি। বাংলায় যদি চিন্তা করেন, আমি তোমার সাহায্য করব, আমাকে আমাকে অবে মানে মান্য করো নাকি করলে বা যদি করো। মজার ব্যাপার হচ্ছে এই দেখেন, প্রোভাইডেড দ্যাট, ইফ, হ্যাঁ এগুলো মূলত ইফের কাজেই করে। সো ইফ থাকলে এটা কি করতো, এই যে দেখেন আই শ্যাল হেল্প ইউ একটা সেন্টেন্স বা ক্লজ, ইউ অবে মি এটাও একটা সেন্টেন্স বা ক্লজ। দুটো ক্লজকে যুক্ত করাটা কার কাজ? কনজাংশনের কাজ। এখানে প্রোভাইডেড শব্দটা অনেকে ভাবতে পারে ভার্ব, ভার্ব তো দুটো বাক্যকে একসাথে অ্যাটাচ করে না, তাই না? এইটা হলো নিঃসন্দেহে একটা কনজাংশন। ওকে, এই তো মাশাআল্লাহ অনেকে উত্তর লিখে ফেলছেন, থ্যাংক ইউ। এই তো জান্নাতুল ফেরদৌস, দেখছেন আমাদের মনি বেগম বলতেছে পাহলবি স্যারের হ্যাঁ পাহলবি স্যারের ম্যাথ মানে আগুন। জি, আগুন, ফায়ার সার্ভিস পাশে নিয়ে বসতে হবে, তাই না? আগুন ক্লাস করতে গেলে পানি নিয়ে বসবেন। এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এবার তাহলে চলে আসি যে কোয়েশ্চেন নাম্বার 13। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, বাট আমাদের অলরেডি এটা হয়ে গেছে, কজ আমরা একটু আগে জেনে আসছি ডিটারমিনার এবং নাউন এর মাঝখানে একটা ওয়ার্ড মানেই অ্যাডজেক্টিভ, এবং এবং এটা নিয়ে আই হোপ খুব বেশি কথা বলা লাগবে না, কজ আমরা একটু আগে বলে ফেলছি
আমরা একটু আগে বলে ফেলছি ডিটারমিনার কোনগুলো, দুনিয়ার যত সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এভরিথিং যা যা দেখছেন সবই হলো দাদা ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, কিন্তু যখন দুটো ওয়ার্ড থাকে তখন লাস্টের ওয়ার্ডটা নাউন, মাঝের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। সো এই যে দেখেন আমরা যখন বলছি এটা 40তম বিসিএস এর চমৎকার একটা কোয়েশ্চেন, প্লিজ রাইট টু মি, দয়া করে আমাকে লেখো বা আমাকে আমার কাছে লেখো অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, দুটো ওয়ার্ড পাচ্ছেন, অ্যাড্রেস শব্দটা নাউন, সো অ্যাভাব নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। এই 40তম বিসিএস এর কোয়েশ্চেন দেখেন কত সহজ একটা প্রশ্ন ছিল। সমস্যা হলো তাদের জন্য এটা সহজ মনে হবে যারা ডিটারমিনার চেনে, যারা চেনেন না তারা এই ধরনের প্রশ্নের উত্তর করতে গিয়ে বারবার আটকে যাবেন। এবার আসেন 14 নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি চাচ্ছি এই 14 নং প্রশ্নের উত্তরটা আপনারা একটু আগে করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনারা একটু এই 14 নং প্রশ্নের উত্তরটা দেন, দেন আমি এটাকে আপনাদের সাথে ব্যাখ্যা করছি, কেমন? একটু চেষ্টা করি আমরা, দেখি সবাই পারি কিনা। There was a small reception, একটা ছোট্ট রিসেপশনের ব্যবস্থা ছিল ফলোইং দা ওয়েডিং। তাহলে দেখেন ওয়েডিং, বিবাহের পরে একটা ছোট্ট রিসেপশন বা খাওয়া দাওয়া বলেন অনুষ্ঠানের একটা ব্যবস্থা ছিল আর কি। তা আমরা দেখতে পাচ্ছি there was a small reception, এটা হলো একটা কমপ্লিট সেন্টেন্স, মাথায় রাখবেন। আর দেখেন দ্য ওয়েডিং, এটা হলো একটা নাউন বা নাউন ফ্রেজ। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন নাউন বা নাউন ফ্রেজ। তো আমি এটাকে বললাম নাউন অথবা নাউন ফ্রেজ। আপনাদেরকে দুর্দান্ত, মারাত্মক, ভয়ঙ্কর একটা চমৎকার ট্রিক বলেন, টেকনিক বলেন, শিখায় দিই। দেখেন যখন দেখবেন একটা কমপ্লিট সেন্টেন্স, যখন দেখবেন একটা কমপ্লিট সেন্টেন্স প্লাস একটা ওয়ার্ড নাউন অথবা একটা নাউন ফ্রেজ দেয়া আছে, তাহলে আপনার ড্যাম শিওর হয়ে যাবেন একটা কমপ্লিট সেন্টেন্সের সাথে আমরা একটা নাউন বা নাউন ফ্রেজ যোগ করতে গেলে মাঝখানে প্রেপোজিশন ব্যবহার করি। রুল নাম্বার 2, যদি আপনারা দেখেন এরকম যে একটা কমপ্লিট সেন্টেন্স প্লাস আরেকটা কমপ্লিট সেন্টেন্স, বেটার হয় আপনি যদি এটাকে কমপ্লিট সেন্টেন্স না বলে ক্লজ বলেন। এটাও যদি একটা ক্লজ হয়, ক্লজ মানে হলো আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে, এর মাঝখানে সব সময় বসবে একটা কনজাংশন। তাহলে খেয়াল করেন প্রেপোজিশনের কাজ হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের সাথে নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করা, কিন্তু কনজাংশনের কাজ হচ্ছে দুটো কমপ্লিট সেন্টেন্সকে যুক্ত করা। আমি দুইটা উদাহরণ দিই, হ্যাঁ মাথায় রাখেন, এগুলো বইগুলোতে অনেক সময় এভাবে ব্যাখ্যা করে নাই, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের জন্য বেটার হবে। যেমন আমি যদি এভাবে বলি হি came here, he came here independence। 2, he came here we had achieved independence। তাহলে আপনি জাস্ট একটু এই জায়গাটাতে খেয়াল করেন তো, হি কেম হিয়ার এটা একটা কমপ্লিট সেন্টেন্স কিনা বাবা? এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ইন্ডিপেন্ডেন্স এটা কি কমপ্লিট সেন্টেন্স? তো ইটস নট আ কমপ্লিট সেন্টেন্স, ইটস জাস্ট আ নাউন। সো এই কমপ্লিট সেন্টেন্সের সাথে নাউনকে যুক্ত করবে কে? আফটার। এইখানে আফটার শব্দটা কি? এইখানে আফটার শব্দটা হলো একটা প্রেপোজিশন। হ্যাঁ আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে লিখে দেই। এইখানে দেখেন এই আফটার শব্দটা হলো একটা প্রেপোজিশন, কিন্তু আমি যদি বলি হি কেম হিয়ার আফটার উই হ্যাড অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, আপনি দেখতে পাচ্ছেন হি কেম হিয়ার এটাও একটা সেন্টেন্স বা ক্লজ, উই হ্যাড অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স এইটাও একটা কমপ্লিট সেন্টেন্স বা ক্লজ। তো এইখানে কিন্তু আফটারটা কি হিসেবে বসছে? এইটা হয়ে গেছে কনজাংশন হিসেবে, বাট হিয়ার আফটার ইজ আ
প্রেপোজিশন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে কমপ্লিট সেন্টেন্সের সাথে জাস্ট একটা ফ্রেজ যুক্ত হওয়ায় ফলোইং শব্দটা মূলত একটা প্রেপোজিশন। হ্যাঁ, এইখানে আপনি ফলোইং না লিখে আফটার শব্দটা লিখতে পারতেন। দেখেন মিলে গেছে। ইজ ইট ওকে ম্যান? ওকে, এই তো মাশাআল্লাহ অনেক উত্তর করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন, ছোট্ট রিসেপশনের ব্যবস্থা ছিল আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরপরই, মানে বিয়ের পরপরই ছোট্ট একটা রিসেপশনের ব্যবস্থা ছিল। ঠিক আছে, বোঝা যাইতেছে তো? এই তো মাশাআল্লাহ, ঠিক আছে, আপনারা খুব চমৎকার বুঝতে পারছেন, ভালো লাগে। হ্যাঁ, আপনারা যখন এরকম চমৎকার চমৎকার প্রশ্নগুলোর উত্তর করতে থাকেন আমরা খুব মজা পাই। এইবার দেখেন তো, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। তার মানে কি, অথরিটির যে ওয়ার্নিংটা, সতর্কতাটা, এইটা মানুষ কানেই নিল না। ফলস অন ডিফ ইয়ার মানে হচ্ছে কানে না নেয়া, কর্ণপাত না করা। ঠিক আছে, কর্ণপাত না করা, কর্ণপাত না করা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন এই যে দেখেন, এটা নিয়ে আসলে হিউজ আলোচনা করা যেত, বাট আমি আপাতত যাচ্ছি না। আপনি যদি কখনো এরকম দেখেন যে ডিটারমিনার প্লাস প্রেপোজিশন, একটা ডিটারমিনার আর একটা প্রেপোজিশন, এর মাঝখানে যদি আপনি কখনো আইএনজি যুক্ত ভার্ব পান, তাহলে বাংলাদেশি বই, অনেক বই এটাকে বলতেছে, এটা হলো আসলে জেরান্ড বলা যাবে না, এইটাকে বলতে হবে ভার্বাল নাউন। ওকে, এটা ঠিক আছে, কথা ভুল না, কিন্তু কথা হইতেছে কি, অনেকে অবশ্যই এটাকে এইভাবে বলে যে দা আর অফের মাঝখানে, দা আর অফের মাঝখানে যদি আইনজি যুক্ত ভার্ব থাকে সেটা ভার্বাল নাউন হয়। ভার্বাল নাউন নিয়ে হিউজ কথা বলা যেতে পারে, আপাতত ওইদিকে যাচ্ছি না, আপাতত এটা মনে রাখতে পারেন। তাহলে অপশনে যদি ভার্বাল নাউন আর জিরান্ড দুটোই দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই ভার্বাল নাউন মার্ক করবেন, আর যদি অপশনে ভার্বাল নাউন না থেকে শুধু জিরান্ড থাকতো তাহলে আপনি জিরান্ড মার্ক করবেন। ওকে, তো এই যেন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দা ওয়ার্নিং অফ, তাহলে ওয়ার্ন মানে হচ্ছে কাউকে কাউকে সতর্ক করা। তাহলে এই যে আইনজি যোগ হয়ে গেছে, সো আপনি দেখতে পাচ্ছেন ডিটারমিনার আছে, এই যে প্রেপোজিশন দেখতে পাচ্ছেন, আপনি বলবেন এটা একটা ভার্বাল নাউন। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, ক্লিয়ার না? এই তো মাশাআল্লাহ, সাব্বাস। এইবার আসেন কোয়েশ্চেন নাম্বার 16, দ্য সান ওয়েন্ট ডাউন, এটাকে বলা হয় টিজি অনুসারে। টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার। হ্যাঁ, টিজি মানে হলো ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে প্রেপোজিশন গুলোর পরে সাধারণত প্রেপোজিশন গুলোর পরে নাউন বা প্রোনাউন না থাকলে উক্ত প্রেপোজিশনটি সাধারণত অ্যাডভার্বের কাজ করে। ঠিক আছে, তাহলে দেখেন দ্য সান ওয়েন্ট ডাউন, এই যে ডাউনটাকে আমরা বলবো এইটা একটা অ্যাডভার্ব। এটা মনে রাখার একটা টেকনিক আছে। কিভাবে দেখেন, আপনি পড়ে আসছেন, আমরা একটু আগে দেখে আসলাম যে ভার্বকে যখন প্রশ্ন করা হয় কোথায়, উত্তরে আমরা কি পাই, আমরা পাই অ্যাডভার্ব অফ প্লেস। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্যটা গেল। এবার আপনি প্রশ্ন করেন তো কোথায় গেল, ডাউন, নিচে গেল, নিচে মানে ডুবে গেল। ঠিক আছে, সো এটা কিন্তু একটা, এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে বা কোন দিকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন, এটা হলো গিয়ে একটা অ্যাডভার্ব। বুঝা আছে তো? এই তো মাশাআল্লাহ। সো এই এতক্ষণ আমাদের সাথে যারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলি, যারা আমাদের এই যে এমপিবিএন এর প্রাইমারি শিক্ষক নিয়োগের এই সাজেশন প্লাস প্রশ্ন ব্যাংক এবং সাথে সাথে মডেল টেস্টের বইটা নিতে যাচ্ছেন, আপনারা পার্শ্ববর্তী লাইব্রেরি বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা সম্ভবত 7 তারিখে আপনাদের সাথে অনুবাদের একটা চমৎকার ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।